ইঞ্জিনিয়ার, তারপর ওখান থেকে মাস্টার্স পিএইচডি। উনি ওনার সম্বন্ধে একটু বলি। 95-এ যে বছর উনি পাশ করেছেন, 91-এ আমাদের দেশে উদার অর্থনীতি আসার পর প্রথম এই 95-এ ভারতবর্ষ তার ফল পাওয়া শুরু করে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে টিসিএস, সবার প্রথম লোকে টিসিএস বলে একটা কোম্পানির নাম শোনে, 150 জন ছেলে মেয়েকে তুলে নিয়ে চলে যায়। এবং যারা সেই বছর চাকরি পেয়েছিল তারা এমন পজিশনে গেছে পরবর্তীকালে আইটি ইন্ডাস্ট্রিতে, ক্যালিফোর্নিয়াতে 12 কামরার ঘর বানিয়ে তারা আজকে সেখানে বাস করছে, বিএমডাব্লিউ গাড়ি এটসেট্রা। কিন্তু উনি সেই রাস্তা নেননি, থেকে গেছেন আমাদের দেশে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোধহয় 100 বা 110-এর মধ্যে র্যাঙ্ক করেছিলেন। অত্যন্ত স্কলার একজন মানুষ। মানে আমি এই কথাগুলো এক্সট্রা বলছি, এগুলো অনেকেই জানেন, তবু আমি অ্যাড করে দিচ্ছি। কিন্তু শুধুমাত্র বাংলা, বাঙালি এবং আমাদের একটা সংঘবদ্ধ জীবন এই তৈরি করার জন্য সেই সময় থেকে, যখন মোটামুটি কেউ স্বপ্ন দেখতো না, সেই সময় থেকে তিনি আজকেও শাখার মাঠে যান এই এত বিজ্ঞানের সাধনা এটসেট্রা করার পর। এবং উনি বিশ্বাস করেন যে আগামী দিনে হিন্দু বাঙালিকে যদি বাঁচাতে হয় তাহলে ইহুদিদের মতো দুটো জিনিস দরকার, একটা শৃঙ্খলা আর একটা ইনোভেশন। যাক, আজকে বাকি কথাটা ওনার থেকেই শুনুন। আজকে উনি যে বইটা লিখেছেন বা উনি যে চিন্তা ভাবনা করছেন, জিষ্ণুদার কাছ থেকে শুনুন। আমার 1 বছরের সিনিয়র দাদা, আসুন জিষ্ণুদা। ओम नमो तिराजाय विवेकानंद शूराय सच्चिद सुख स्वरूपाय स्वामी तापकारिणे। मंचे उपविष्ट बांगलार हिंदू हृदय सम्राट पद्मश्री स्वामी प्रदीप्तानंद जी बहुदिन धरे बांग्लादेशे असम लड़ाई करे हिंदूদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সময় লড়াই করেছেন। কখনো বলেছেন আমি অমুক জায়গায় যাচ্ছি গ্রামের মধ্যে। সেই রকম একজন অ্যাডভোকেট রবীন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ দত্তের কথা আমি পরে বলব। আমাদের এই বাংলাদেশের হিন্দু নির্যাতনের জন্য যিনি আমাদের সামনে নেতৃত্ব দিয়ে এগিয়ে এসেছিলেন ডক্টর মোহিত রায়, আমার ভাতৃপ্রতিম ডক্টর ইন্দ্রনীল খাঁ। বাংলাদেশ থেকে এসেছেন আওয়ামী লীগের ডক্টর রব্বি আলম মহারাজ, উপবিষ্ট মহারাজ, এবং আজকের এই অনুষ্ঠানের যারা সুন্দরভাবে পরিচালনা করছেন কেয়া ঘোষ এবং সুদীপ্ত গুহ, যাদবপুরের মেকানিক্যাল। উনি বলার সময় বললেন যে আশা ছাড়ার কথা আমরা কখনো বলি না। আশা ছাড়ার কথা আজকে বলাটা খুব বোকামি হবে, কারণ আজকেই আশা ছেড়ে দিয়ে চলে যাওয়াটা ঠিক হবে না। আমার পূর্বপুরুষেরা এর থেকেও অনেক অনেক বেশি খারাপ অবস্থায় বাংলার মানুষ, বাংলার হিন্দুরা ছিলেন এবং তারপরের থেকে সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। আজকে বাংলাদেশের যে ভয়াবহ নির্যাতন হচ্ছে, মায়ের সামনে মেয়ে ধর্ষিতা হচ্ছে, মেয়ের সামনে মা ধর্ষিতা হচ্ছে, কোনো একটা দুর্গা মন্দিরে মা, মেয়ে, নাতনি 3 প্রজন্মকে একসঙ্গে ধর্ষণ করা হচ্ছে। খুব খারাপ লাগছে। আপনি বলুন তো, যখন শ্রী চৈতন্য বাংলায় এসেছিলেন সেই সময়ে সমাজের অবস্থা, হিন্দু সমাজের অসহায়তা এর থেকে বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। এবং তারপরেও এই যে আজকে এখানে এসে আমরা প্রতিবাদ করছি, সেই সময় শ্রী চৈতন্যের সময় তিনি প্রতিবাদের রাস্তা দেখিয়েছিলেন, কাজীর বাড়ি ঘেরাও করেছিলেন, কিন্তু সার্বিকভাবে তারপরে প্রতিবাদের রাস্তাও তখন ছিল না। বাংলাতে যখন রাজা গৌর গোবিন্দ সিলেটের রাজা
গৌর গোবিন্দকে অন্যায়ভাবে হারালেন একজন ইয়েমেন থেকে আসা সুফি শাহজালাল। শাহজালাল এক বর্ণ বাংলা বলতে পারতেন না। আজকে বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যার নামে, সেই ভদ্রলোক এক বর্ণ বাংলা বলতে পারতেন না। যারা ইতিহাসের চর্চা করেন তাদের কাছে কথা বলুন, জানুন। ইয়েমেন থেকে আসা, আফ্রিকার ইয়েমেন থেকে আসা শাহজালাল শেষ পর্যন্ত বাংলা বলতে পারতেন না। কেন ধীরে ধীরে আজকের অবস্থায় হয়েছে, তাতে যেমন এখানকার পশ্চিম বাংলার বাঙালির অন্যায় আছে, পাপ আছে। আমরা নিকারাগুয়ার জন্য, আমরা গাজা ভূখণ্ডের জন্য পশ্চিম বাংলা কলকাতার রাস্তা বন্ধ করে দিয়েছি। আর 2001 সালে ওই 14 বছরের মেয়েটা যখন 14 জনের দ্বারা ধর্ষিতা হলেন, তখন তার মা বাংলা ভাষাতেই বলেছিল, বাবা তোমরা আস্তে আস্তে আসো। মেয়েটার বয়স খুব কম। আমাদের প্রাণ কাঁদেনি। প্রত্যেকটা মানুষ যখন ওখানে মারা যাচ্ছে তখন বাংলা ভাষাতেই চিৎকার করতে করতে মারা যাচ্ছে। তার বাড়ি দুর্গার প্রতিমা, কালীর প্রতিমা, শিবের প্রতিমা তাদের ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে। আমার বাড়িতেও দুর্গা প্রতিমা আছে, কালী প্রতিমা আছে, আমি তার প্রতিবাদ করিনি। পশ্চিম বাংলার মানুষের আজকে যখন শুনতে হয় যে আর তো কটা দিন, আর 2 দিন পরে এখানকার হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবেন, মনে রাখবেন আমি পাপ করেছি, আমার দাদা পাপ করেছে, হয়তো আমার আগের পুরুষও সেই পাপ করেছে। যে পাপের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। ঠিক সেই সময় একইভাবে 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার ছিল, সেই রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে মুঘল যে শাসক দল ছিলেন, সেই শাসক দল ধারাবাহিকভাবে তা রক্ষা করতে পারেননি। শেখ মুজিবুর রহমানের সময় সংবিধানের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছিল। সেটা শুধু শুরু। তারপরের থেকে প্রত্যেকটা ক্ষেত্রে রমনা কালীবাড়ি যে পুনরুদ্ধারের সময় যে আগ্রহ দেখানোর দরকার ছিল, সেটা সে দেশের সরকার করেনি। আমাদের এখানে যখন যখন যেভাবে যেভাবে সহযোগিতা বাংলাদেশের আমাদের তথাকথিত বন্ধু সরকারের সঙ্গে আমাদের ছিল, বাংলাদেশের হিন্দুর অধিকার, হিন্দুর যে লড়াই, সেই লড়াইয়ের প্রকৃত সম্মান দেওয়া হয়নি। তাহলে চট্টগ্রাম বিমানবন্দরের নাম মাস্টারদা সূর্য সেনের নামে হতো, শাহ আমানতের নামে হতো না। শাহ আমানত কিন্তু এক বর্ণ বাংলা বলতে পারতেন না। আমি রিপিট করছি, শাহ আমানত এক বর্ণ বাংলা বলতে পারতেন না। মহিতে একটু আগে বলে গেলেন না যে কেবলমাত্র বাংলা কথা বলতে জানাটা বাঙালি নয়। আমাদের ছোটবেলায় কোন দেশ বলে একটা কবিতা পড়তাম না? কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। কিন্তু আমরা ভুলে যাই সোনার কমল মানে পদ্ম ফুল ফুটলে কিংবা ওই রকম সবুজ ঘাস থাকলেই বাংলাদেশ হয় না। তার একটা লাইন আছে, তারপরে পংক্তি আছে, চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ যেখানে বাজে না, সেটা বাংলাদেশ নয়। বাংলাদেশ যে সরকারই আসুক না কেন, সে সরকার দিনের পর দিন এই ভুল করে গেছে যে চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ যাতে আরো আস্তে আস্তে করে কমে আসে তার ব্যবস্থা করেছে। আজকে যে ভয়াবহ অবস্থা হয়েছে, সেই ভয়াবহ অবস্থার জন্য প্রতিনিয়ত এপার বাংলার বাঙালিদের যেমন পাপ আছে, ওপার বাংলার তথাকথিত যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের যে ঐতিহ্য তাকে বহন, আজকে আমারও বুকে লেগেছে। শেখ মুজিবের যখন মূর্তি ভাঙা হচ্ছে, আমারও বুকে লেগেছে। শেখ মুজিবের সেই কথাটা আমার তখন কানে বাজছিল, এবারে লড়াইটা স্বাধীনতার লড়াই। শেখ মুজিব 11 বছর জেল কেটেছেন, সেই বেদনা আমার মনের মধ্যেও আছে। কিন্তু তারপরে দেশটা স্বাধীন হওয়ার পরে বহুদিন সময় ছিল চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ
যাতে বাংলাদেশে বাজে তার ব্যবস্থা করা, সে ব্যবস্থা করা হয়নি। লোকে দুঃখ করে তার জন্য বলতো যে নৌকা পল্লা ধানের শীষ, সব সাপেরই একই বিষ। খুব দুঃখ লাগে, রবীন বাবুরা একেবারে মাটিতে দাঁড়িয়ে সেই লড়াই করেছেন। আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমরা কাজ করতাম বলে আমরা জানতাম, কষ্ট হতো, বলতাম। আর সবচেয়ে বড় যে ব্লান্ডার পশ্চিমবাংলার মাটি থেকে হয়েছিল সেটা তিস্তা চুক্তির ব্যাপারে। সত্যি কথা বলতে কি, আজকে যে শিলিগুড়ির মাত্র 15 কিলোমিটারের মধ্যে চীনের বেস হয়েছে, আজকে এই সরকারের পরে যদি আরো খারাপ সরকার আসে, তাহলে আওয়ামী লীগ তো শেষের দিকে চীনকে আটকে রেখেছিল যে না, এখন ওইখানকার তিস্তা ডেভেলপমেন্ট প্রজেক্ট এখন করতে হবে না। তিস্তা প্রজেক্টকে যে আমরা দেব না, তার জন্য কোন রকম সায়েন্টিফিক অ্যানালিসিস হয়েছিল? কারণ মনে হয়েছে যে না, তিস্তা প্রজেক্টের আমি বিরোধিতা করব। তিস্তা প্রজেক্টের ওখানে পিট হোল করে ওখানকার যে তলার রিজার্ভ ওয়াটার আছে, সেই রিজার্ভ ওয়াটার আমরা রেখেই দিতে পারতাম, কোনো অসুবিধা হতো না। তিস্তা প্রজেক্টের যে রাজনৈতিক দল নিজের কায়েমি স্বার্থের জন্য সেই দিন তিস্তা প্রজেক্ট আটকে দিয়েছিলেন, তিস্তা চুক্তি আটকে দিয়েছিল, এবং তিস্তা চুক্তি আটকে দেওয়ার পরেই একটু একটু করে আওয়ামী লীগের পায়ের তলার থেকে জমি সরে যায় এবং চীনের কাছে যেতে হয়। চীন এসে ওখানে ঘুঘুর বাসা তৈরি করে। আর আজকে শিলিগুড়ি থেকে মাত্র 15 কিলোমিটারের মধ্যে চীন যদি মনে করে, প্রয়োজন মনে করে, তাহলে ওখানে একটা ঘাঁটি নিজেদের জন্য তৈরি করে রেখে দিতে পারে। তার জন্য আমার এই রাজ্যের অপরিণামদর্শী রাজনৈতিক শক্তি দায়ী, যারা কোন রকম বৈজ্ঞানিক গবেষণা ছাড়া শুধু শুধু সেদিনকে মানে ইউপিএ 2 তিস্তা চুক্তির বিরোধিতা করেছিল। কতগুলো বিষয় ভাবলে অবাক লাগে যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 61 জন মানুষের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা ফাঁসিতে নিজেদের প্রাণ দিয়েছে, ফাঁসির কাঠকে বরণ করে নিয়েছে। এই 61 জনের মধ্যে 42 জন বাংলায় কথা বলতেন, বাংলাভাষী। আর এই 42 জন বাংলাভাষীর মধ্যে 29 জনের বাড়ি আজকে যেখান থেকে বলছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, সেই জায়গা থেকে, সেই সিলেট থেকে, সেই ঢাকা থেকে, সেই চট্টগ্রাম থেকে, সেই বরিশাল থেকে এই 61 জনের মধ্যে 29 জন মানুষ নিজেদের প্রাণ দিয়েছেন। প্রাণ দিয়েছেন কি, তাদের উত্তরপুরুষ ওখানে থাকতে পারবেন না, তাদেরকে বনের পশুর মতো তাড়িয়ে দেওয়া হবে, তাদের মায়ের সামনে মেয়েকে ধর্ষিতা হতে হবে, মেয়ের সামনে মাকে ধর্ষিতা হতে হবে, তার জন্য তারা প্রাণ দিয়েছিলেন। তারা প্রাণ দিয়েছিলেন ইংরেজ চলে যাওয়ার পরে সেখানে স্বাধীনভাবে থাকবেন, তাদের উত্তরপুরুষ সুখে যাতে থাকতে পারে। সর্বশেষ যার প্রাণ যায়, তারা এখন তো ইন্টারনেটের যুগে তথ্য খুঁজে বের করতে খুব বেশি সময় লাগবে না, সব শেষ প্রাণ গেছিল নৌ বিদ্রোহের যে বিদ্রোহী ছিলেন সেনাপতি মান কুমার বসু, তাকে ইংরেজ দোষী সাব্যস্ত করে তার প্রাণ দেয়। ঢাকার মালখানগরের বসু ঠাকুর পরিবারের মান কুমার বসু, তিনি তার ভারতবর্ষের শেষ যার ফাঁসি গেছিল। আমাদের মধ্যে সাহস কম ছিল না। যদি কেউ মনে করেন যে বাংলাদেশের হিন্দুদের মধ্যে সাহস কম ছিল, তাহলে 61 জনের মধ্যে 29 জনের যারা ফাঁসিতে গেছিলেন তাদের মধ্যে বাংলাদেশের হিন্দু থাকতেন না। আমাদের বুদ্ধি কম ছিল না। মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, আপনারা যদি বিজ্ঞানীদের নাম দেখেন, তার মধ্যে অনেক বিজ্ঞানী পূর্ব বাংলার মানুষের মধ্যে। আমাদের মধ্যে একটা জিনিস বুঝতে অসুবিধা হয়েছিল, যে মানুষ যে কথা বলে, যে পোশাক পরে, যে যাতায়াত করে, সে পাশের বাড়ির মেয়েটাকে রেপ করতে পারে, পাশের বাড়ির বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে কেটে ফেলতে পারে, এই ভাবনাটা আমাদের মনের মধ্যে ছিল না। আমরা আমার প্রতিবেশীকে বুঝতে ভুল করেছিলাম, শুধু এই একটাই আমরা ভুল করেছিলাম, আমাদের সাহস কম ছিল না। যদি আপনারা পুলিন বিহারী দাসের আত্মজীবনী পড়েন, আমার জীবন কথা, পুলিন বিহারী দাস বলছেন ঢাকাতে
যখন প্রথমবার দুর্গাপুজো করা হলো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দুর্গাপুজো করার সময় বীরাষ্টমীর ব্রত করা হয়েছিল। যে বীরাষ্টমী একটু আগে সরলা দেবী চৌধুরানীর নাম করলেন, মহিন্দা বীরাষ্টমীর ব্রত করেছিলেন। বীরাষ্টমীর ব্রতের শুরু ছিল রামকে দিয়ে, ভগবান রামচন্দ্রের নাম করে। তারপরে ছিল এক এক রাজার কথা, রাজা প্রতাপাদিত্যের কথা ছিল। সেই বীরাষ্টমীর ব্রত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিন বিহারী দাসেরা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুলিন বিহারী দাস ঢাকাতে অনুশীলন সমিতি শুরু করেছিলেন। কলকাতাতে তারপরে তাকে নিয়ে আসা হয়েছিল, যাতে সারা ভারতবর্ষের থেকে আসা যুবকেরা এই নতুন করে আবার আন্দোলনের মধ্যে যোগ দিতে পারে। তাই সাহস আমাদের কম ছিল না। আজকে আশা ভাঙার কথা বলছিলেন, সুদীপ্তদা বলে গেলেন, তাই আমি বলি যে আমার ইউরোপের একটা ল্যাবরেটরিতে কাজ করার সময়, ওরা বিজ্ঞানের জন্য লিখত, ঢোকার মুখে একটা বক একটা ব্যাঙকে গিলে খাচ্ছে, এরকম একটা ছবি ছিল। ব্যাঙটাকে গিলে ফেলেছে, কিন্তু ব্যাঙটার হাত দুটো বাইরে আছে। ব্যাঙটা হাত দুটো দিয়ে ওই বকটার গলা চেপে ধরেছে। তলায় লেখা নেভার এভার গিভ আপ, নেভার এভার গিভ আপ। আমি বলছি, আমরা বাংলার মানুষ যেভাবে এই এতদিনের কথা বললাম, প্রতাপাদিত্যের কথা বললাম, গৌর গোবিন্দের কথা বললাম, রাজা শশাঙ্কের কথা বললাম, আমরা সারা বছরের মধ্যে তাদের পুণ্যতিথি, তাদের জন্মদিন, তাদের বীরত্বের জন্য কোনো সময় দিই কি? দিই না। আমরা ধরুন কোনো একটা জিনিসের মধ্যে আমার একটু মনে হলো যে আমার সঙ্গে ইন্দ্রনীলদার একটু মনের দিক থেকে অনৈক্য হয়েছে, কিন্তু ইন্দ্রনীলদা সারাটা দিন হিন্দু ঐক্যের জন্য কাজ করছে। আমি যদি মনে করি আমি হিন্দু ঐক্যের জন্য কাজ করব, সামান্য একটুখানি মনের অমিলের জন্য আমি যদি তার বিরোধিতা করা শুরু করি, এতটা বিরোধিতা যে আমার যে চরম ঘোষিত বিরোধী তার থেকেও বেশি বিরোধিতা করছি, তাহলে কি আমি সঠিক কাজ করছি? নাকি আমার নিজের দুঃখটাকে মনের মধ্যে রেখে যাতে বৃহত্তর স্বার্থে হিন্দু ঐক্য সম্পাদিত হয় এবং আমাদের পশ্চিমবঙ্গেও আমরা হিন্দু ঐক্যকে প্রকাশ্যে দেখাতে পারি। শুধু হিন্দু ঐক্যের জন্য আমি আবারও বলছি, হিন্দু ঐক্য থাকলে কেবল হিন্দুরা বাঁচবেন না, রবি আলম সাহেব আছেন। যদি হিন্দু ঐক্য না থাকে তাহলে ওখানে পয়লা বৈশাখ হবে না, 21শে ফেব্রুয়ারি হবে না। যদি হিন্দু ঐক্য এখানে না থাকে তাহলে 21শে ফেব্রুয়ারি হবে না, ভাষা দিবস হবে না, শেখ মুজিবুর রহমান তার প্রকৃত সম্মান পাবেন না, সেখানে চৈত্র সংক্রান্তি হবে না, বাংলার কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারবেন না। আর বাংলাদেশ যদি আফগানিস্তান হয় তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে এবং আমরা আস্তে আস্তে এখান থেকে, যেটা এক্ষুনি বললেন, আমরা এখানে কেউ বিক্রি করে দিয়ে যাব। কালীঘাটের যারা প্রাসাদ বানিয়েছেন তারা নিশ্চয়ই বিটকয়েনও কিনেছেন, তারা যখন মনে করবেন তখন এখান থেকে চলে যাবেন। আপনার আমার বিটকয়েন কেনা নেই, আমার ছেলে বিদেশে রাখা নেই, সুতরাং আমার এখানে মরতে হবে। মরতে যখন হবে তখন এখন আজকে লড়াই করে মরাটা ভালো কিনা বলুন। একবার আমাকে আক্রমণ করেছিল, অজ্ঞান করে ফেলে রেখে গেছিল। আসার পরে সেই সময় সিপিএম এর অনেকগুলো মেথড ছিল। তারা প্রথমে একটা বাহিনীকে পাঠাতেন, তারপরে প্রলেপ দেওয়ার জন্য বাড়িতে সহানুভূতির জন্য আরেকটা দলকে পাঠাতেন। এটা তাদের টেকনিক্যাল মেথড ছিল। ডক্টর সাবাদ ধানানিয়া আছেন, আমার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, তারপরে আইআইটি থেকে পিএইচডি করেছেন। সাওয়ারজি বহুদিনের লড়াইয়ের সঙ্গী। তা সেই সময় আমি এর জন্যই সাওয়ারজির কথা বললাম, তখন উনি পশ্চিমবঙ্গের রাজ্যের দায়িত্বে ছিলেন। এটা করার পরে যখন আমাকে দেখতে এসেছেন, এসে আমার বাড়িতে বাবার সামনে মায়ের সামনে বলছে যে তো মরেও যেতে পারত, মানে যারা অ্যাটাক করতে এসেছিল মেরেও দিতে পারত। আমার তখন মনে হয়েছিল, তারপরে বেরিয়ে যাচ্ছেন চা খেয়ে, আমি ডেকে আনলাম, আমি যদি মরে যেতাম তাহলে আমি কম কষ্ট পেতাম। আমি যদি মরে যেতাম তাহলে আমি কম কষ্ট পেতাম এর জন্য যে আপনারা বেঁচে থাকবেন, আপনাকে লাইট পোস্টে বেঁধে আপনার বাড়ির মেয়েকে আপনার সামনে ধর্ষণ করবে, সেই দৃশ্য আপনাকে দেখতে হবে।
আমি মরে গেলে বেশি কষ্ট পেতাম, না আপনাকে লাইট পোস্টে বেঁধে আপনার বাড়ির মেয়েকে আপনার সামনে ধর্ষণ করছে সেটা দেখলে বেশি কষ্ট পাবে? নিজেরা চিন্তা করে নিন যে আজকে আমি একটা ঘন্টা যদি নষ্ট করি, আগামী দিনে আমার পশ্চিম বাংলাতে কি দিন দেখার জন্য আসছে। শ্রীমদ ভগবদ গীতায় একটা লাইন আছে, যদৃচ্ছায়া চোপপন্নম স্বর্গদ্বার অপাবৃতম লভন্তি সুখিন ক্ষত্রিয় পার্থ লভন্তি যুদ্ধ মৃত্যুষয় হতো বা প্রাপ্স্যসি স্বর্গ জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠত কৌন্তেয় যুদ্ধায় কৃতবিস্ময়। এই সামনে খোলা স্বর্গের মতো এই যুদ্ধক্ষেত্র, খুব কম ক্ষত্রিয়েরই এত সৌভাগ্য হয় যে ধর্মের জন্য, নিজের জাতের জন্য, নিজের পরিবারের জন্য এই যুদ্ধ করার সৌভাগ্য খুব কম ক্ষত্রিয়ের হয়। হত বা প্রাপ্স্যসি স্বর্গ জিত্বা বা ভক্ষসে মহিম। এই যুদ্ধে যদি আমি মরে যাই, নিশ্চিত স্বর্গ লাভ করব, জিত্বা বা ভক্ষসে মহিম। আর যদি জিততে পারি, তাহলে এখানে চণ্ডীদাসের রামপ্রসাদের গান গাইবে, এখানে শেখ মুজিবুর রহমানের তার ত্যাগ, তার নেতৃত্বের কথাকে স্বীকার করা হবে। এখানে 21শে ফেব্রুয়ারি হবে, সারা পৃথিবীর মানুষ যেমন শ্রদ্ধার সঙ্গে এবছরও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস বলে পালন করা করেছেন, তেমন 21শে ফেব্রুয়ারি হবে, এখানে চৈত্র সংক্রান্তি হবে, এখানে পয়লা বৈশাখ হবে। জিত্বা বা ভক্ষসে মহিম তৎস্মাৎ উত্তিষ্ঠত কৌন্তেয় যুদ্ধায় কৃতবিস্ময়। হে কৌন্তেয়, হে পার্থ, তুমি ওঠো আর যুদ্ধকে নিশ্চিত করে করো। যুদ্ধ আজকে কি? আজকে আমি বাড়িতে গিয়ে যে কথাটা যদি সত্যি মনে হয়, যদি সত্যি না মনে হয়, এখান থেকে বেরোনোর পরেই চা খাওয়ার সময় সেটা ভুলে যাবেন। আর যদি মনে হয় যে কথাটা সত্যি, তাহলে বাড়িতে গিয়ে 1 সপ্তাহের মধ্যে দিন ঠিক করুন, আপনার পাড়ার মধ্যেই 10 জন 15 জনকে নিয়ে একসঙ্গে বসুন। 10 জন 15 জনকে নিয়ে বসে এই কথাটাই বলুন যে আমাদের বাঁচার জন্য আজকে আমার অস্তিত্বের সংকট। তুমি অন্য রাজনৈতিক দল করো, তুমি এতদিন আমার সঙ্গে ছিলে না, কোনো যায় আসে না কিছু, কিন্তু আজকে যদি হিন্দু বাঙালি না থাকে, তাহলে আমার অস্তিত্বই থাকবে না। এবং আমার অস্তিত্ব যে সংকট, সে ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। এবং সেই মিটিংয়ে ঠিক হোক যে আমরা যে 10 জন বা 15 জন এসেছি, আমরা এই 15 জন আগামী 7 দিনের মধ্যে আরো 15টা জায়গায় বাড়ির মায়েদেরকে, আজকে মেয়েরা অনেক কিছু জানে, এরকম বহু বিষয় আছে, তারা খবরের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, নেটওয়ার্কের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে আজকে মেয়েরা ছেলেদের মতোই সমানভাবে অগ্রণী। তাই মেয়েদের যে শক্তি, সেই শক্তি, তার যে পেনিট্রেশনের ক্ষমতা সমাজের মধ্যে, কথার মধ্যে, তাকে সর্বৈকভাবে আমাদের এই কাজের জন্য ব্যবহার করার প্রয়োজন। সময় খুব কম, সময় হয়তো 1 বছরের মাত্র আছে। আমরা যদি এই ক্ষুদ্র সময়ের মধ্যে নিজেদেরকে সংহত না করে এই কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য বাংলাদেশের থেকেও খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। অনেকদিন ইস্টবেঙ্গল মোহনবাগান করেছি, বহুদিন করেছি, কি চিংড়ি মাছ খাওয়া উচিত না ইলিশ মাছ খাওয়া উচিত। আমি ঢাকার, আমার ঢাকায় সূত্রাপুরে আমার বাবার বাড়ি ছিল। সূত্রাপুরে গ্যান্ডারিয়া থানার সূত্রাপুরে যে লোহা পুল ছিল, এখন সিমেন্টের পুল হয়ে গেছে, তার পেছনটায় গ্যান্ডারিয়া থানার পেছনে লক্ষ্মীনারায়ণজির মন্দিরে, এখনো লক্ষ্মীনারায়ণজির মন্দিরে এখন সন্ধ্যা হচ্ছে, ওখানে গোস্বামী বাড়ির লোকেরা প্রদীপ দিচ্ছে। ওই গোস্বামী বাড়ির যে প্রদীপ দিচ্ছে, তার সাহস আমাদের সকলের থেকে বেশি। ওই একেবারে রোগা টিংটিকে যে ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়ে এখনো প্রদীপ দিচ্ছেন, তার সাহস আমার থেকে অনেক বেশি, আমি মনে করি। তাই আমরা এতদিন ধরে ইস্টবেঙ্গল মোহনবাগান করে যে ঝগড়া করেছি, আজকে ঝগড়ার কোনো জায়গায় নেই। তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। তার জন্য আমাদের যে ফ্যান ক্লাবগুলো আছে, আলট্রা আছে কিংবা গিগাবাইট, আরো কিছু আছে না, মোহনবাগানের ফ্যান ক্লাব আরো কিছু আছে, গিগাবাইট আছে, আরো 2-1টি আছে, ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব আছে, আলট্রা আছে, আরো 2-1টি আছে। আমাদের কাছে এই ক্লাবের যারা সঙ্গে যুক্ত আছি, আমরা সাপোর্টার আছি, আমাদের এই ফ্যান ক্লাবগুলোর ছোট ছোট মিটিং করা প্রয়োজন। মিটিং করে বোঝার প্রয়োজন যে আমি আর
10 বছর পরে, 5 বছর পরে আমার কি অবস্থা হবে? আমাদের জনসংখ্যা, আমার যে জায়গা, সেখানে কতটা পরিবর্তিত হয়েছে। আমি সল্টলেকে থাকি, আমি সবজি কিনতে যেতাম কোনো একটা এই মার্কেটের একটা দোকানে, পূর্ব বাংলা থেকে আসা উদ্বাস্তু, সে ওখানে এসে একটা দোকান দিয়েছে। সেই দোকানের আজকে আর সবজি কিনতে হয় না, কিছু অজ্ঞাত পরিচয় চেক লুঙ্গি সে দাঁড়িয়ে গেছে, ওখানকার রাজনৈতিক দল তাদেরকে বসার জন্য জায়গা করে দিয়েছে। সে রোহিঙ্গা, সে কোথা থেকে এসেছে, কি করেছে কোনো জানার দরকার নেই, তাকে সল্টলেকে সবজি বেচার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে সবজি বেচার জন্য ব্যবস্থা করে দিয়েছে। যদি আজকে আমি এটার স্বাভাবিক নাগরিক হিসেবে এর খবর না নিই, যদি না বুঝি যে বিষ আমার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে কিন্তু বন্ধু বড় বেশি ভুল করে ফেলবো। আমাকে প্রত্যেকটা জিনিসে সচেতনভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, এবং জনে জনের মধ্যে প্রতিরোধ যাতে করতে পারে তার জন্য লোকমত, জনমত গঠন করতে হবে। আজকে অনেক সম্মানীয় বক্তা আছেন, আমি শুধু একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। যদি ভুল বোঝাবুঝি কারোর মধ্যে হয়, তাহলে অন্তত 1টা বছর, 1.5টা বছর সব ভুলে গিয়ে আমার অস্তিত্বটাই যে বিপন্ন, সামনে বাংলাদেশের দগদগে চেহারা আমার সামনে ভেসে আছে, আমার অবস্থা ওরকম হবে যদি আমি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে না গিয়ে এখনো একত্রিত না হই। আর যদি আমি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দিয়ে মনে করি আমার দিনের নিজের কাজটুকু বাদ দিয়েও আমার কাছে 3 ঘন্টা 4 ঘন্টা সময় আছে, এই 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র 1 বছরের জন্যই আছে, তারপরে শুধু কান্নাকাটি করতে হবে, তারপরে আর কিছু নেই। 1-1.5 বছরের মধ্যে সমাজ যদি সংগঠিত না হয়, তাহলে আর পরবর্তীকালে আমাদের যেমন পূর্ব বাংলার লোকেরা গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে গল্প করেন, তাও তো পশ্চিমবাংলায় বাংলায় গল্প করতে পারেন, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারা এই হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছিলেন বলে। সিন্ধের লোকেরা গিয়ে কি সিন্ধি ভাষায় কোথাও গল্প করতে পারেন? কলকাতাতেও সিন্ধের লোক আছে, মধ্য ভারতে ভূপালে আমি প্রচুর সিন্ধের লোক দেখে এসেছি, তারা কি সিন্ধি ভাষায় গল্প করেন? হিন্দিতে গল্প করেন। আপনাকেও বাইরে গিয়ে হিন্দিতে, ইংরেজিতে, অন্য ভাষায় গল্প করতে হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বলে আজকে কমিউনিস্ট পার্টি আছে, আজকে তথাকথিত এই আল্ট্রা লেফট এসব আছে, এবং এখানে আমাদেরকে ভেঙে দেওয়ার জন্য, আমাদেরকে মনোবলকে ভাঙার জন্য কালচারাল মার্কসিজম আছে। একটা কথা আজ বলা প্রয়োজন, আমরা নিজেরা মনে করছি যে আমাদের বাড়িতে বাড়িতে LGBTQI এর প্রভাব পড়ছে, আমার বাচ্চাটাও বলছে আমি ঠিক মেয়ে নয়, তুমি আমার কেন সারাদিন খালি শাড়ি পরার জন্য পরার জন্য করছো। আমি মনে করছি যে আচ্ছা হতেও পারে, এই করে এটা কিন্তু একটা বিষ আমার শরীরের মধ্যে ঢোকাচ্ছে। মনুষ্য যে সমাজ, মানুষ যে একটা জাতি, হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, সেইটা আগামী গত 30 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, গত 10 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। 10,000 বছর ধরে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স আছে, তার পুরুষের নারীর প্রতি আকর্ষণ, নারীর পুরুষের প্রতি আকর্ষণ, সেই সমাজ যেভাবে তৈরি হয়েছে, জীব বৈচিত্র্য যেভাবে তৈরি হয়েছে, আমরা মানুষ হিসেবে তাই করেছি। আর বাকি অংশটা কি? বাকি অংশটা মার্কেটিং। যখন কোকাকোলা প্রথমে এসেছিল না, এই হ্যাঁ রাইট চয়েস বেবি, জুহি আর রেমো প্রথম আমাদের তখন শৈশব থেকে যৌবনে পড়েছে, এই হ্যাঁ রাইট চয়েস বেবি। LGBTQI, এই হ্যাঁ রাইট চয়েস বেবি, এই মার্কেটিং করে যারা আমার ছেলে, আমার বাড়ির লোকের কাছে দিচ্ছে। আচ্ছা, LGBTQI হিন্দু বাড়িতে প্রভাব ফেলছে, মুসলমানরাও তো হোমোসেপিয়েন্স সেপিয়েন্স। আপনি দেখুন তো, যে মুসলমান পরিবারের একটি মেয়ে, সে বলেছে যে আমি আদার সেক্স, আমি করব না, এইটাকে গ্রহণ করব না। কজন হয়েছে? এই আমাদের রাজ্যে যত কোটি সংখ্যা আছে তার মধ্যে কতজন হয়েছে? তাই খুব পরিষ্কার লক্ষ্য এই কালচারাল মার্কসিস্টদের বাঙালি হিন্দুরা,
বাঙালি হিন্দু পরিবারের মধ্যেই LGBTQI দরকার। যাদবপুরের ওই যে ছেলেটিকে খুন করা হলো স্বপ্নদীপ, ও মরে যাওয়ার আগে কি বলেছিল যে আমি হ্যাঁ বলুন, ও চিৎকার করে বলেছিল আমি সমকালীন নই। কারণ যে শয়তানগুলো, যে দুষ্টুগুলো ওই র্যাগিং করার দুষ্টুমি করছিল, তাদের মাথার মধ্যে আছে যদি আমি LGBTQI দিয়ে র্যাগিং করি তাহলে আমি প্রোগ্রেসিভ র্যাগার, আমাকে আমার দাদারা, আমার এই কালচারাল মার্কসিস্ট দাদারা, তারা আমাকে কোনো ক্ষতি করবে না। তাই আমাকে প্রত্যেকটা জায়গার মধ্যে বুঝে এই বাচ্চা ছেলেগুলোকে, সেই মেয়েগুলোকে বলতে হবে। আমি একটি মেয়েকে বহুদিন ধরে তার সঙ্গে কথা বলছিলাম যে হ্যাঁ সত্যি যদি তাই হয় ঠিক আছে, কিন্তু তুই কি মার্কেটিং এর প্রভাবে পড়ে আরেকটা প্রোডাক্ট খাচ্ছিস, সেটা একটা লজ্জার বিষয় নয়? ওরা মার্কেটিং করছে, সেই মার্কেটিং এর জন্য প্রভাবিত হয়ে আমার বাড়ির বাচ্চা একটা ডিসিশন নিচ্ছে। তার জন্য আজকে আমাদের সামনে লড়াইটা বহু দিকে, সীমান্তের জায়গায়। ধরুন আজকে আমাদের বাংলার যে সীমান্তে বাংলাদেশ সীমান্ত আছে, আমরা কখনো সীমান্ত চেতনা মঞ্চের সোনালী দি এখানে আছেন, আমরা কজন সীমান্তে গিয়ে দেখে এসেছি কন্ডিশনটা কি আছে? সীমান্তে আমরা যখন স্লিপার সেলের খবর আসে যে দেখি যে একটা জায়গায় স্লিপার সেল তৈরি হয়েছে, তখন যাওয়া। আমাদের বয়স যাদের 40-এর নিচে, 45-এর নিচে, আমরা তো প্রত্যেক মাসে একটা করে সীমান্তবর্তী গ্রামে ঘুরে আসতে পারি, দেখতে পারি যে সত্যিকারের আগামী দিনে আমার মাথায় যে বন্দুক ঠেকাবে সে সীমান্ত থেকে কতটা দূরে এগিয়ে এসেছে। তাই সীমান্তের ব্যাপারে আমার সচেতনতা বাড়াতে হবে। সীমান্ত চেতনা মঞ্চ তারা প্রতিনিয়ত প্রত্যেকটা জেলাতে কাজ করে। আমার এই সময়ের মধ্যে সীমান্তের অ্যাকচুয়ালি অবস্থা কি আছে, সীমান্তে সত্যিকারের বলছি আমরা ভারতবর্ষের গ্রাম, ওখানে আদৌ ভারতবর্ষের কথা, চণ্ডীদাসের রামপ্রসাদের কথা বলার মতো কেউ আছে কিনা? এই সব কটা জায়গা যেমন শিক্ষিত মানুষের করা প্রয়োজন। আপনারা যদি সঠিক হন, বাংলায় কিন্তু যে রিক্সা চালায়, আপনি একটা কলেজের অধ্যাপক, আপনাকে রিক্সা করে নেওয়ার সময় বলে যে স্যার এই ব্যাপারটা কি হয়েছে, স্যার এবারটা কি করলে ঠিক হবে, আপনার বক্তব্য কিন্তু তার মধ্যে আস্তে আস্তে যাচ্ছে। তাই শ্রমজীবী মানুষের মধ্যে, কৃষকের মধ্যে, যারা এই পুলিশ তো পরে আসবে, আমার মেয়েটা হাত ধরে যখন টেনে নিয়ে যাবে, তার প্রথমে তো 4টে ছেলে গিয়ে যে হাতটা ধরেছে তার হাতটার উপরে বাড়ি মারবে বা হাতে দা দিয়ে কেটে দেবে। তার জন্য তো 4টে ছেলের দরকার। সেই 4টে ছেলে যে আপনার পাড়াতে আছে তার সঙ্গে আপনি গিয়ে কথা বলেন, নাকি তারা কোনো পার্টির লোক পেট্রোলের পয়সা দিয়ে কিংবা মদ আর মাংস খাওয়ার পয়সা দিয়ে তাদের মাথার মধ্যে সেটাই হয়ে গেছে। তাই আপনার সামনে কাজটা কিন্তু অনেকটা আছে। যে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুত্বের কথা, বাঙালি হিন্দুকে বাঁচানোর জন্য লড়াই করবে, তার জন্য সপ্তাহে 1 ঘন্টা সময় দিন। তার কি দুঃখের জায়গা আছে, তার নিজের প্রতিষ্ঠা হওয়ার জন্য কি দরকার, আপনার সহযোগিতা হয়তো সে প্রতিষ্ঠিত হতে পারে। সময় দিন সীমান্তের জন্য, সময় দিন আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা করছে সব ভুলে যান। হিন্দু স্বার্থ রক্ষার জন্য যে করছে, সামান্য একটু এদিক ওদিক ভুল, তাকে বোঝান আজকে এটা নিয়ে লড়াই করার দিন নয়। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সকলে মিলে যদি আমরা লড়াই না করতে পারি, কারণ এনআরসি তো পরে হবে, আগে আমার ভাইকে, আমার বোনকে তো বাঁচাতে হবে। তার জন্য যদি এই লাল ফিতের কোনো গন্ডগোল থাকে, সেই লাল ফিতের গন্ডগোলকে আমাদেরকেই মেটাতে হবে। আর দূরে থাকলে মেটানো যাবে না, কাছে এসেই মেটাতে হবে। তার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটা তাবিজ, যেই তাবিজ থাকলে আমি আগামী দিনে আমার হিন্দু ভাইকে বাঁচাতে পারবো। তার জন্য এই কাজগুলো, অনেকগুলো কাজ আছে, সময় খুব কম, আর লড়াইটা খুব কঠিন লড়াই সামনে আছে। ভগবান আমাদের এই লড়াই করার জন্য যোগ্য বলে মনে করেছেন বলে আমরা এখানে এত মানুষ উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে করজোড়ে সেই প্রার্থনা করে অসংখ্য ধন্যবাদ জানাই জিষ্ণুদাকে।
অনুপম ভট্টাচার্য এবং তমগ্ন ঘোষ, দুই বিশিষ্ট সমাজসেবীকে অনুরোধ করব একটু থেকে যেতে। আপনাদের আমরা পরবর্তী পর্যায়ে অনুষ্ঠানে আমরা শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ। তাকে সংবর্ধিত করার জন্য আমি ডেকে নেব শ্রী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়কে।